পলিটিক্যাল পার্টিগুলো এখন নানা ধরনের তর্ক করছে। এটা হচ্ছে আমাদের বর্তমান অবস্থা কী, দেশ কীভাবে চলছে। এখন 1972-এর সংবিধান যেটার নীতিতে এই সরকার শপথ গ্রহণ করেছে, সেখানে একটা সবিরোধ আপনারা সকলে লক্ষ্য করেছেন। অভ্যুত্থান মানেই হচ্ছে সংবিধানের ভিতরে কোথাও অভ্যুত্থান কথাটা লেখা নেই। সংবিধানে একটা কথাই লেখা আছে 7 ধারায়, সার্বভৌমত্ব জনগণের। সুতরাং পিপল, বাট শর্ত আছে পিপল ইউনাইটেড, না হলে পিপল হয় না। এই যে ছোটো ছোটো মব হচ্ছে গিয়ে সব্যসাচীর দোকানে আক্রমণ করছে, ওটা পিপল নয়, ওটাকে মব বলে। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দ্য মব অ্যান্ড দ্য পিপল। সো এ পিপল ইউনাইটেড শ্যাল নেভার বি ডিফিটেড, বিখ্যাত স্প্যানিশ স্লোগান আছে, আমি 2-1টা সাক্ষাৎকার এটা পুনরাবৃত্তি করেছি। El pueblo unido jamás será vencido. A people united shall never be defeated. আপনার ইউনাইটেড হওয়াটাই শর্ত। এই জন্য জুলাই বিপ্লবকে আমরা বলি a people united uprose. That's why it is a revolution. যদি এটাকে কেউ দমন করতে পারতো, দমন করতোই। এখন সেটাকে পরাজিত করার নানা চেষ্টা হচ্ছে, এটা আপনাদের বলি। তো যা হোক, সেই অভ্যুত্থানের আফটারম্যাথে একটা প্রশ্ন দাঁড়ালো, সংবিধানটার কী অবস্থা তাহলে 72-এর? সংবিধানের ভিতরে এটা লেখা নেই। সংবিধানে একটা কথা লেখা আছে, নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি জনগণের কাজ না করে, জনগণ তাদেরকে বহিষ্কার করতে পারে। এর নামে হচ্ছে আপরাইজিং। এটার জন্য ভোটের বাক্সে যাইতে হয় না। যেহেতু দেশে ভোটের বাক্সের প্রক্রিয়াটা প্রায় বন্ধ হয়ে গেছে, তো আমরা আর একটা বিকল্প প্রযুক্তিকে নিয়েছি। স্ট্যাটিস্টিক্সে যেটাকে বলা হয় মেথড অফ লিস্ট স্কোয়ার্স। ডিভিয়েশন কত হয়, এদিকে হয় এদিকে হয়, দুইটাকে যদি বর্গ করেন তাহলে আর আপনার কোনো প্রবলেম থাকে না। কারণ নেগেটিভ পজিটিভ পরস্পরের মধ্যে কোনো বর্গ হয় নাই। আমি তো পদ্মা সেতু করেছি, আমি তো মেট্রো রেল করেছি, ওটা ধরেন আপনার পজিটিভ দিক। আপনি নেগেটিভ এত টাকা পাচার করেছেন, দেশকে এত মানুষ খুন করেছেন, এত লোককে পঙ্গু করেছেন, তো একটা আরেকটাকে নেগেট করে মনে হবে আপনি নিরপেক্ষ আছেন। কিন্তু দুইটা যদি আপনি স্কোয়ার করেন, তাহলে দেখা যায় স্ট্যাটিস্টিক্স যেটা আমরা করি মেথড অফ লিস্ট স্কোয়ার, তাহলে আপনার ওই এফেক্টটা চলে যায়। অর্থাৎ আপনার মাত্রাটা আমি মাপতে পারি। আমাদের হচ্ছে সেই অবস্থা, মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বেরিয়ে না আসা পর্যন্ত সরকারকে বিদায় দেওয়া যেত না। এইটা কিন্তু সংবিধানের ভিতরে লেখা নাই, শুধু একটু লেখা আছে সার্বভৌমত্ব জনগণের। আমি সেখানে বিশেষণটা স্পষ্ট করলাম, সংঘবদ্ধ জনগণের, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন গোষ্ঠীর নয়। তো সংঘবদ্ধ জনগণের এইটাকে বলা হয় সভরেন্টি। সভরেন্টি মানে হচ্ছে সর্বশেষ মালিকানা, আলটিমেট ওনারশিপ। আলটিমেট ওনারশিপ বিলংস টু দি পিপল ইউনাইটেড। এখন ইন্ডিভিজুয়াল পিপল যেটা করে, সেই দিক থেকে দেখলে সংবিধানের এই ধারাটি ছাড়া এটা সংবিধান লাগে না, এটা সংবিধান পূর্ব। সংবিধানটা এখন কি অবস্থায় আছে বদরুদ্দিন ওমর সুন্দর করে বলেছেন, অজ্ঞান। এটা ফ্রয়েডীয় অজ্ঞানের কাছাকাছি। আর যারা ফ্রয়েডের শাস্ত্র পড়েন নাই তারা বোঝেন এটা অবসলিট, এটা আপনা আপনি বাতিল হয়ে গেছে। বাংলা একটা সুন্দর শব্দ আছে, তামাদি। হ্যাঁ, এটা হলো ইট ইজ বার্ড বাই লিমিটেশন। অর্থাৎ একটা সংবিধান তখন তামাদি আরবি শব্দ বাংলায় এসেছে, তামাদি মানে বাতিল হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। আমাদের সংবিধান তামাদি হয়ে গেছে, অবসলিট হয়ে গেছে। এখন নতুন সংবিধান লাগবে আমাদের। যদি এই সংবিধানটা অলরেডি ধরেন নিহত হয়েছে, এটাকে রিসাসিটেট যদি আপনি করতে চান করতে পারেন। আমাদের এখানে আমাদের বন্ধুদের, রাজনৈতিক অনেক বন্ধু দেখতে পাচ্ছি, তারা বামপন্থী, তারা সকলে এই সংবিধানকে বাঁচাবার জন্য শপথ করেছেন। সিপিবি, বাসদ প্রভৃতি দল দেখেন স্লোগান দিচ্ছে 72-এর সংবিধানকে সজীব করতে হবে। কারণ তারা কতগুলি শব্দের প্রেমে পড়েছেন, যে শব্দগুলি এখন অর্থহীন হয়ে গেছে। যেমন তারা বলে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র। সমাজতন্ত্র তো বহু আগেই নিহত হয়েছে, কিন্তু লাশটা আপনি দাফন করেন নাই। দেশে চালিয়েছেন আপনি চরম নিষ্ঠুর স্বৈরতন্ত্র, আর তার নাম বলেছেন সমাজতন্ত্র। তাহলে শব্দের প্রেমে পড়ার কোনো অর্থ নাই। সমাজতন্ত্রকে হত্যা কে করেছে? রাশিয়া, চীন, আমি জানি না। বাংলাদেশে কে করেছে আপনারাই বলবেন। আমি আরেকটা প্রশ্ন করলাম, একইভাবে ধর্মনিরপেক্ষতা সমস্ত শব্দের মধ্যেই আপনি জালিয়াতি করেছেন। এখন নতুন একটা সংবিধান যদি আমরা লিখতে চাই, সেটা কে লিখবে? এইটাই হচ্ছে লাস্ট প্রশ্ন। এইটাকে বলা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। রাষ্ট্র যারা গঠন করে, এরকম ফ্রান্সে 5 বার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়েছে এই পর্যন্ত গত 200 বছরে। এখন এটাকে বলে, প্রত্যেকটা রাষ্ট্র যখন বদলায় তখন তার নাম হয় 5th রিপাবলিক, 4th রিপাবলিক, 3rd রিপাবলিক। ফ্রান্স বিপ্লবের পর একবার রিপাবলিক হয়েছে, দ্বিতীয়বার রিপাবলিক হয়েছে, আবার রাজতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, আবার রিপাবলিক হয়েছে, আবার রাজতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, তারপরে আবার 3rd রিপাবলিক, 4th রিপাবলিক। 1870-এর দশকে 100 বছর পরে 3rd রিপাবলিক হয়েছে। 1958 সনে 5th রিপাবলিক হয়েছে। এখন ফ্রান্স 5th রিপাবলিক চলছে। বাংলাদেশেও এটা হতে পারে। আমরা রেটরিক্যালি বলি দ্বিতীয় স্বাধীনতা, চতুর্থ স্বাধীনতা, এইগুলি নিয়ে তো মাইন্ড করার কিছু নাই।
আজকে তাহলে আলোচনার জন্য আমি আপনাদের যে প্রশ্নের জন্য যে গাইডলাইন দিতে চাই সেটা হচ্ছে, এখন যে সামনে নির্বাচনটা হবে, নির্বাচন ছাড়া জনগণের মতামতের প্রকাশ হবে না, কিন্তু মানুষদের নির্বাচনে ভোটে দিতে পারছিল না, সেটা আগে তৈরি করতে হবে। তাহলে আমাদের দুটো প্রশ্ন, একটা হচ্ছে সংবিধান রচনার আগে একটা ঘটনা ঘটে গেছে, এই ঘটনাই হচ্ছে সংবিধান রচনার কারণ, মানে জনগণ অভ্যুত্থান করেছে। তাহলে আপরাইজিং অর ম্যান্ডেট যেটাই বলেন, অভ্যুত্থানই হচ্ছে ম্যান্ডেট দিয়েছে যে আপনি নতুন সংবিধান লিখবেন। এখন প্রশ্ন হচ্ছে সংবিধানের ভিতরে কি লিখবেন, সেইটা অনুসারে আবার নির্বাচন হবে। সেই নির্বাচন অনুসারে প্রধানমন্ত্রী কত বছরের জন্য হবেন, সংসদ এক কক্ষ না দ্বিকক্ষ হবে, দেশে একটি প্রদেশ থাকবে না 5টি প্রদেশ হবে, নানা প্রশ্নের চিন্তা ওখানে আসবে। এই জন্য আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এইটাই, বাংলাদেশ এখানে আমার দাঁড়ানো হচ্ছে এটা দেখানোই ভালো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর পার্লামেন্ট অ্যাজ ইউজুয়াল। আমরা ইংরেজির একটা কথা বলি না যে বিজনেস অ্যাজ ইউজুয়াল, একটা কথা আমি ওইটাকে একটু প্যারাফ্রেজ করেছি, পার্লামেন্ট অ্যাজ ইউজুয়াল। অনেকে বলছে এটা সংসদ নির্বাচন হবে। সাধারণ সংসদ আর সংবিধান রচনা করার সংসদ এক জিনিস নয়। সংবিধান রচনা করার সংসদকে আমরা সচরাচর পুরনো বাংলায় বলি সংবিধান সভা, আর পাকিস্তান আমলে বলা হতো গণপরিষদ। আমরা পৌরবিজ্ঞান পড়েছি পাকিস্তান আমলে হাই স্কুলে, এখানে গণপরিষদ বলতো। পাকিস্তানি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়েছিল কোনটা, 1946 সনে, ব্রিটিশ আমলের যে শেষ নির্বাচন, তাতে যারা নির্বাচিত হয়েছিলেন তারাই হচ্ছেন পাকিস্তান হওয়ার পরে প্রায় 9 বছর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার। কোনো নির্বাচন কিন্তু হয়নি। একই ঘটনা বাংলাদেশের আমলে পুনরাবৃত্তি ঘটেছে 1970-এর নির্বাচনে। 70-এর নির্বাচনটা কিছুটা 71-এও হয়েছিল। প্রাদেশিক পরিষদ এবং পাকিস্তানের জাতীয় সংসদ উভয়ে মিলে একটা বাংলাদেশ আমলে একটা গণপরিষদ হয়েছে। সেখানে প্রায় 40-50 জন সদস্যপদ বাতিল হয়েছিল যারা পাকিস্তান সরকারের কোলাবোরেট করেছিল। আওয়ামী লীগ থেকে নির্বাচিত বহু এমপি যে পাকিস্তানের কোলাবোরেটর ছিল সেই কথাটা কেউ আর বলে না, ওদের বাদ দিয়ে কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়েছিল। সেইটা একটা সংবিধান প্রণয়ন করে কোনো নির্বাচন ছাড়াই, আগের নির্বাচনে তাদের বৈধতা দিয়ে। তাদের সাথে উদাহরণ ছিল কি, ব্রিটিশ আমলের উদাহরণ। তারপরে পাকিস্তানের সংবিধান লিখতে প্রথমে 10 বছর লেগেছিল, 1947 থেকে 1956। ইন্ডিয়ানদের লেগেছিল 4 বছর, ওরা 1947 থেকে 1950-এ সংবিধান করেছে। বাংলাদেশ একটা রেকর্ড করেছিল, 1 বছরের মধ্যে সংবিধান লিখেছিল। সেই সংবিধানের কথাই আমরা এখন বলছি। বাংলাদেশে এই সংবিধান এখন কালের প্রয়োজনে 50 বছর পরে এটা এমনিতেই এটা বহু জিনিস অবসলিট হয়ে গেছে, অনেক সংশোধন হয়েছে এই কারণেই। কিন্তু এখন জুলাই অভ্যুত্থানের পরে এই সংবিধানের আর কোনো কার্যকারিতা নাই। এটা আমার বক্তব্য, আপনারা আমার সাথে একমত হবেন এটা আমি মনে করি না। এর কার্যকারিতা নাই, তার মানে তাহলে সংবিধান সরকার চলছে কিভাবে আপনার মনে প্রশ্ন করতে পারেন। এটা সরকার, ব্রিটেনে কোনো লিখিত সংবিধান নাই, তাহলে সেখানে সরকার চলছে না। সরকার চলে কনভেনশন বা রীতি অনুসারে। কনভেনশন শব্দের অর্থ হচ্ছে আমরা সবাই এই এক ঘরে আছি, আমরা কিন্তু একটা কনভেনশনে আছি। ভ্যান মানে হচ্ছে বাতাস, কন মানে হচ্ছে টুগেদার। আপনি যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন আমিও সে বাতাসে নিঃশ্বাস নিচ্ছি, তাই এটাকে কনভেনশন বলে। আরেকটা কথা বলে আমি শেষ করি। পাকিস্তান আমলে নেতৃত্ব দিয়েছিল যে দল, সেটার নাম ছিল মুসলিম লীগ। 7-8 বছরের মধ্যে সেই মুসলিম লীগ একেবারে জনগণের ভোটে নিঃস্বাত হয়ে গিয়েছিল 1954 সনে। 47 থেকে 54 তখন মুসলিম লীগকে পরাজিত করেছিল একটা যুক্ত ফ্রন্ট, ইউনাইটেড ফ্রন্ট। সেইখানে বিভিন্ন পার্টির মধ্যে আওয়ামী মুসলিম লীগ বলে একটা দল ছিল, যেটা 2 বছর পরে মুসলিম নামটা পরিবর্তন করে শুধু আওয়ামী লীগ হয়। তারপর তার থেকে 2 বছর পরে আরেকটা দল বেরিয়ে যায়, ন্যাশনাল আওয়ামী পার্টি হয়। আওয়াম ছিল উর্দু শব্দ, মানে অর্থাৎ জনতা। তো তখন উর্দু শব্দ ঢুকাইতে কোনো আপত্তি হয় নাই, বুঝতে পারছেন না? এখন আমাদের ইনশাল্লাহ সব পার্টির নাম ইংরেজি, দেখেন না, বিএনপি মানে কি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। এটার বাংলা অনুবাদ করেছি আমরা জাতীয়তাবাদী দল। বাংলা ভাষায় অনেক অনুবাদ করা সম্ভব। আর কেউ জামাতে ইসলামী নামটা কি, এটা তো আরবি নাম। আমাদের এক একজন এক এক নাম নেই, কেউ উর্দুতে নেই, কেউ বাংলাতে নেই। বাংলাদেশে বাংলা পার্টি খুব কম। সে যাই হোক, এখন নতুন যে পার্টিগুলো আসছে তারা যে সংবিধানের প্রস্তাব করছে সেটা আমরা সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব দেখেছি, পুরো প্রকাশ করেনি যদিও বা। সাক্ষ্য যারা নিয়েছে, আমাকেও ডেকেছিল সেখানে সাক্ষ্য দিতে। আমি যে কমিশনের প্রধান আলী রিয়াজ সাহেব, তিনি আমার বন্ধু এবং সমবয়সী, একই সাথে পড়েছি আমরা। তো আমি তো আধা ঘন্টা ইন্টারভিউ দিয়েছি। আমার কোনো ইন্টারভিউতে আমার বক্তব্যের কোনো প্রতিফলন নাই, মানে আমার সমস্ত কথা তারা বর্জন করেছে। যা হোক, তারা বলছে সংবিধানের 2য় কক্ষ হবে, এগুলি না আপনারা আলোচনা করেন। আমি বলছি এইটা আমাদের রাজনৈতিকভাবে শিক্ষা লাভের একটা সুযোগ। যখন একটা ঘটনা পরিবর্তনের মুখে থাকে তখন জনগণ একদিনে আগে 100 বছরে যা পড়েছেন তার চেয়ে বেশি শিক্ষিত হবেন।
সবরেনিটি সংক্রান্ত দুটো আইডিয়া নিয়ে তর্ক চলছে। একটা হচ্ছে সবরেন কে, জনগণ না পার্লামেন্ট। বাংলাদেশের 1972 সংবিধানের প্রধান ধারণা কি? পার্লামেন্ট সার্বভৌম। এটা হলো ব্রিটিশ ধারণা। ব্রিটেনে এটা আসছে কি জন্য? রাজা সার্বভৌম না রাজার বিরুদ্ধে যে সিভিল সোসাইটি আছে তাদের সভা, যেটার নাম পার্লামেন্ট। পার্লামেন্ট শব্দের আক্ষরিক অর্থ কি? কথার দোকান। পার্ল ফরাসি ভাষা মানে কথা বলা। জো পার্ল ফ্রান্সে, আই স্পিক ফ্রেঞ্চ। সো পার্লিয়ামেন্ট মানে হচ্ছে প্লেস ওয়ার ওয়ান টক্স। বাংলায় অনুবাদ হবে টক শো। পার্লামেন্ট মানে টক শো অ্যাকচুয়ালি। সো দি প্লেস ওয়ার ওয়ান টক্স। তো এই টকেটিভ দোকানটা হচ্ছে সার্বভৌম। মানে এটার মানেটা কি? জনগণ তাদের ভোট দিয়েছে, তারা জনগণের কি রিপ্রেজেন্টেটিভ, সুতরাং তারা সার্বভৌম। এর মধ্যে একটা অলরেডি পুকুর চুরি হয়ে গেছে, জনগণ আর সার্বভৌম নাই। ইংল্যান্ডের যে কেন্দ্রীয় ধারণা ইংল্যান্ডের গণতন্ত্রের, এটা রাজতন্ত্রের গণতন্ত্র, এমনকি উপরে কিন্তু রাজা আছেন। রাজাকে বলছে রাজার চেয়ে বেশি ক্ষমতা পার্লামেন্টের, এই জন্য পার্লামেন্টের সবরেনিটি বলা হয়। কিন্তু বাংলাদেশে যখন নেওয়া হয় এখানে তো রাজতন্ত্র নেই, এখানে পার্লামেন্ট সবরেনিটি বলা মানে জনগণের চেয়েও পার্লামেন্ট বেশি ক্ষমতাশালী, এটা বলা। পার্লামেন্টারি সবরেনিটি ইজ অ্যান আইডিয়া ফেরিড বাই কামাল হোসেন এন্ড আদার লয়ার্স, 1972 লিখেছিল। সেটা মানে হচ্ছে পার্লামেন্টের সবরেন। আপনি মাহমুদুল ইসলাম থেকে শুরু করে যত লয়ারদের বই আছে পড়ে দেখেন, পার্লামেন্টের সবরেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আমি পড়ার সৌভাগ্য লাভ করেছি। আমার শিক্ষকদের সকলের ধারণা ছিল পার্লামেন্টের সবরেন। ডক্টর হামিদুদ্দিন খান, প্রফেসর কামরুদ্দিন, যত লোকের নাম আছেন, পরবর্তীগুলোর নাম আমি জানি না, এরা এটা আমাদের পড়াইছে পার্লামেন্টের সবরেন, পার্লামেন্টের সবরেন। বিচারপতিদের রায়ের মধ্যে পার্লামেন্টের সবরেন। কিন্তু এটা অ্যান্টি ডেমোক্রেটিক আইডিয়া। গ্রিকদের কালে পার্লামেন্ট ওয়াজ নট দ্য সবরেন, ইট ওয়াজ দ্য পিপল ওয়াজ দ্য সবরেন। আধুনিক কালে এই আইডিয়াকে পুনরুজ্জীবিত করেছেন দুজন। একজনের নাম ম্যাকিয়াভেল্লি, যাকে সবাই গালি দেয়, খারাপ বলে, না পড়ে গালি দেয় আর কি। এবং আরেকজনের নাম হচ্ছে জাঁ জাক রুসো। সোশ্যাল কন্ট্রাক্ট এবং অন্যান্য বইতে উনি দেখিয়েছেন সবরেনিটি অ্যাবসলিউটলি বিলংস টু দ্য পিপল, ইট ইজ নট রিপ্রেজেন্টেবল। উনি বলছেন সবরেনিটি ইজ ইনডিভিজিবল, ইনএলিয়েনেবল। এই দুটো হচ্ছে কথা। এলিয়েন করা মানে হচ্ছে আপনি কোনো সম্পত্তি কাউকে বিক্রি করতে পারেন, এটা এলিয়েন করা। দান করতে পারেন, গিফট করতে পারেন, আবার উত্তরাধিকার সূত্রে আপনার পুত্র কন্যাকে আপনি মরার পরে দিয়ে যেতে পারেন, সবগুলো এলিয়েনেশন বলে। সম্পত্তি 5 রকমভাবে এলিয়েনেট করা যায়। সবরেনিটি এমন জিনিস যে যা বিক্রয় করা যাবে না। আমরা বলি না এটা আগুনে দিলে পড়বে না, আমরা গান গাইতে না ছোট, প্রেমের মরা জলে ডোবে না, অর্থাৎ সার্বভৌমত্ব জলে ডোবে না, এটা আগুনে পড়ে না। তার মানে ইট ক্যানট বি সেপারেটেড ফ্রম দি ইউনাইটেড পিপল। কিন্তু তারপরে যখন ইন্ডিভিজুয়াল এসে, আমাদের এখানে চিন্তার জটিলতা কোথায় দেখেন? অ্যাজ এ কালেকটিভ উই আর পিপল, বাট অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আই এম আন্ডার দি সবরেন। তাহলে আমি একই সাথে সবরেনের অংশ, মালিক, আবার আমি যখন চাকরি গ্রহণ করি আমি এবার আইন মেনে চলতে বাধ্য। এই ডুয়াল ধারণাটা বুঝতে হলে একটু ফিলোসফিক্যাল জ্ঞান দরকার। সেটা আমাদের ব্রিটিশ স্টাইলের লেখাপড়ার মধ্যে এটা নাই। এরা সব জিনিসকে পজিটিভিস্টিক ওয়েতে বোঝে। একটা জিনিসে একটাই মানে থাকবে, একটা জিনিসের দ্বিবিধ মানে থাকে। আমি যুগপৎ মালিক এবং শ্রমিক। আমি আমার কারখানায় নিজেই কাজ করি, যখন কাজ করি তখন শ্রমিক, কিন্তু আবার আমি মালিক। আমি কিভাবে? জনগণ অ্যাজ এ হোল সবরেন, পার্লামেন্টও তার উপরে নয়। কিন্তু যখন আমি একবার সংবিধান গ্রহণ করলাম, আমি সংবিধানের অধীনে শপথ গ্রহণ করলাম, আমি আইন মেনে চলবো। যেমন আমি ট্যাক্স দেব, আমি যদি ট্যাক্স না দিই তাহলে আমার হাতে হাত করা পরানো যাবে। অ্যাজ এন ইন্ডিভিজুয়াল সিটিজেন, আগে ব্রিটিশ আমলে বলা হয় ব্রিটিশের সিটিজেন নয়, ব্রিটিশের সাবজেক্ট, তারা প্রজা, আমরা নাগরিক। কিন্তু ভাষার আরেকটা বৈশিষ্ট্য যে ভাষা শব্দের অর্থ বদলায়। একদা প্রজা বলতে আমরা টেনেন্ট বলতে যে প্রজা বোঝাই, সেটাও যেমন আপনি যা লেফটেন্যান্ট জেনারেল বলেন, মানেটা কি? লেফট মানে হচ্ছে প্লেস, লিউ বলে না, ইন লিউ অফ। তো লিউটেন্যান্ট মানে কি? যে প্লেস হোল্ডার, মানে সাবস্টিটিউট। আমরা ক্যাপ্টেন, লেফটেন্যান্ট জেনারেল বলি না, এটা ফরাসিতে লেখা আছে, উচ্চারণে ইউটাকে এফ করে উচ্চারণ করি আমরা, লিউটেন্যান্ট। তা আমি বলছি টেনেন্টকেও প্রজা বলি আমরা, আবার সাবজেক্টকেও প্রজা বলি। আমাদের অনেক বন্ধুরা মনে করে আমরা কার প্রজা? আমরা তো এখন আমাদের দেশে রাজা নাই, আমরা হলাম আইনের প্রজা। I have taken an oath that I will obey, abide by the law, which I have adopted. যেমন আমি ট্যাক্স দেব। এই কথায় আমাদের বর্তমানে যে আমার যেটা ধারণা, এটা বাস্তব নয়। আমারটা হলো ধারণা যে আমাদের সামনে নির্বাচন যেটা হবে তার প্রথম দায়িত্ব হচ্ছে সংবিধান বা আইনটা ঠিক করা। অন্য কাজ তো চলবেই, ব্যুরোক্রেসি চলছে, আর্মি চলছে, আমাদের বিশ্ববিদ্যালয় চলছে, তাতে অসুবিধা হচ্ছে না।
রাষ্ট্র কোন ধরনের হবে সেই জন্য নির্বাচন প্রথমে আমি মনে করি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন হওয়া দরকার। কিন্তু যদি সেটা না করে অন্য কিছু করে তাহলে বুঝছেন তারা কোথাও আপোষ করছেন। সেই আপোষ কিন্তু এখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। যে লাশ মারা গেছে সেই লাশ দাফন করা দরকার। যদি এটা দাফন না করে সেটাকে রিভাইভ করতে চান, রিসাসিটেট, নিঃশ্বাস দিয়ে আবার প্রাণ ফেরাতে চান, যদি মনে করেন যে ওই আছে, সেটা চাচ্ছে সবাই। সবাই মানে যারা আগে ছিল বদ্ধপরিকর, অনেকগুলো কোনো কাজ হচ্ছে না, দ্রব্যমূল্য হচ্ছে, দেশে শান্তি অশান্তি। কারণটা কি? কারণ আগের রেজিমের শতকরা 99.99% এখনো বহাল আছে। এখন এইগুলি যে কথাগুলি আমি বলছি এগুলির মধ্যে কি কি ভুল বললাম এটা আপনারা এখন প্রশ্ন করেন। আমি আপাতত এখানে থামবো। পার্লামেন্টের ইলেকশন হবে, তাহলে আমাদের ইলেকশন হবে 2 স্তরে। প্রথমে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, তার পক্ষে একটা প্রমাণ আপনাদের দেই। পাকিস্তান আমলেটা দিলে আশা করি অবৈধ হবে না। 1956 সনে পাকিস্তানের প্রথম সংবিধান পাশ হলো, এটা আপনারা সকলেই জানেন, আমরা প্রাইমারি স্কুলের বইতে পড়েছি এটা। তারপরে আইয়ুব খান অভ্যুত্থান করলেন, ইস্কান্দার মির্জা করলেন 7ই অক্টোবর, আইয়ুব খান করলেন 27 অক্টোবর। পাকিস্তান বলে 27 অক্টোবরকে বিপ্লব দিবস বলা হতো। আইয়ুব খান ক্ষমতা দখল করার পর 4 বছর চালাইলেন কোনো কনস্টিটিউশন ছাড়াই, মার্শাল ল। দেখেন 1962 সনে তিনি একটা নতুন সংবিধান দিলেন, যে আপনি বলেন ভবিষ্যতে পাকিস্তানের জনগণের কোনো ভোটাধিকার থাকবে না, একটি ভোটাধিকার ছাড়া। তারা ইউনিয়ন পরিষদের মেম্বার, যাদেরকে ইউপি মেম্বার বলা হতো, তাদেরকে তারা ভোট দেবেন। সারা পাকিস্তানে এরকম 80,000 লোক ভোটের মানে দ্বারা নির্বাচিত গণপরিষদ মেম্বার হবে। এরাই হলো, এদের নাম ছিল কি ইলেকটোরেট। ওই পূর্ব পাকিস্তানে 40,000, পশ্চিম পাকিস্তানে 40,000। এটা আপনারা অনেকে জানেন যারা বয়স্ক আছেন। তাদের ভোটে পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হবে, জনগণের ভোটে নয়। পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচন করবেন তারাই, তারা নির্বাচন করবেন জেলা পরিষদ, তারা পূর্ব পাকিস্তানের পার্লামেন্ট, পশ্চিম পাকিস্তানের পার্লামেন্ট নিয়ন্ত্রণ করবেন। এইটার নাম ছিল কি মৌলিক গণতন্ত্র, বেসিক ডেমোক্রেসি। এইটা হচ্ছে 1962 সনের সংবিধান। সেই সংবিধান 7 বছর চলল। 1969 সনে যখন জনগণ অভ্যুত্থান করলেন, তখন আইয়ুব খান ডেকে সামরিক বাহিনীর প্রধান ইয়াহিয়া খানকে ক্ষমতা দিলেন। এটাকে বলে ইনভাইটেড কুদেতা। রাষ্ট্রপ্রধানই কুদেতা করলেন। এবার শেখ হাসিনাও সেটা করতে চেয়েছিলেন, তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। রাস্তায় জনগণের চাপ না থাকলে তিনি হয়তো সেটা বলতেন কি তোমরা একটা সামরিক সরকার গঠন করো। তো সেটা উনি করতে পারেন নাই। আমরা এখন যেই সরকার পেয়েছি সেটা হলো অভ্যুত্থানের ফলে গঠিত একটি সরকার, যেটাকে বলা যেতে পারে, আমি এটার নাম দিয়েছি খচ্চর সরকার। খচ্চর মানে ভালো কথা, হাইব্রিড বলে ইংরেজিতে। হাইব্রিড মানে হচ্ছে কি এইটা না অভ্যুত্থানের না পুরনো সংবিধানের। আমি একবার বাংলা একাডেমিকে খচ্চর প্রতিষ্ঠান বলছিলাম, লোকে বলছেন বাংলা একাডেমি না সরকারের না জনগণের। এটার নাম কি? খচ্চরের এখানে অনুবাদ কি? স্বায়ত্তশাসিত। মানে ইজ ইট এ গভর্নমেন্ট ইনস্টিটিউট? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর খুব বুদ্ধিমান লোক, উনি বললেন ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারি, তবে সরকারের নয়। তাহলে একটা জিনিস সরকারি আবার সরকারের নয় কিভাবে? সরকারের টাকা এটা চলে, কিন্তু সরকারের কথাই চলে না, এটা বলতে চাচ্ছেন উনি। আমি এটার নাম দিয়েছি হাইব্রিডিটি। এই শব্দ আমার আবিষ্কার নয়। আধুনিক যারা পোস্ট কলোনিয়াল থিওরি চর্চা করেন তারা জানেন, হোমি ভাবা প্রভৃতি লোক এইসব কথা ব্যবসা করে একটা জীবিকা ব্যবস্থা করেছে। আমার সাথে কোনো জীবিকার সম্পর্ক নাই। খচ্চর শব্দ হচ্ছে কি, ইট ইজ এ হাইব্রিড, মিক্সড। তো আমাদের এই মিক্সড ক্যারেক্টারের বর্তমান সরকার, এরা সংবিধানের অধীনে যেমন আগের সরকারের রাষ্ট্রপতি রয়ে গেছেন, এটা তো আপনি উপেক্ষা করার মতো ঘটনা নয়। তো বর্তমান সরকার নির্বাচন দেবেন, মনে হয় নির্বাচন দেওয়া ছাড়া উপায় নেই। গরিবের কথা বাসি হলে ফলে। আমি প্রায় 3 মাস আগে বলেছিলাম বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর। ওনারা নির্বাচন 4 বছর পরে দেবেন আর 2 বছর পরে দেবেন, এই তর্ক যখন করছিলেন, শহীদ মিনারের পাদদেশে একটা সভা হয়েছিল গণতান্ত্রিক কমিটির। ওখানে আমি বলেছিলাম নাজিম হিকমতের কবিতার সেই সুপরিচিত লাইন দিয়ে, যে বিংশ শতাব্দীতে মানুষের আয়ু বড় জোর, শোকের আয়ু বড় জোর 1 বছর। মানুষ এই শোক ভুলে যাবে। এখন 6 মাস পার হয়েছে, আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে তারা নির্বাচন দেবেন। প্রশ্নটা হচ্ছে এই নির্বাচনের রেফারেন্স কী হবে? পাকিস্তানের 1969-এর গণঅভ্যুত্থানের পরে ইয়াহিয়া খান একটা ক্ষমতা গ্রহণ করার 6 মাসের মধ্যে একটা ঘোষণা দিলেন। এটার নাম হচ্ছে LFO, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার, LFO। এটা নাকি বাংলায় অনুবাদ করেছিলাম আমরা তখন, যে আইনগত কাঠামো আদেশ। এটা কৃত্রিম বানোয়াট বাংলা আর কি। LFO বললেই সুন্দর লাগতো। LFO মানে কি 120 দিনের মধ্যে এই সংবিধান লিখতে হবে নির্বাচনের পরে। এবং সেখানে তারা আরও 4টা শর্ত দিয়েছিলেন। একটা শর্তে পাকিস্তান একটা ইসলামিক রিপাবলিক হবে, মানে পাকিস্তান ইসলামিক রিপাবলিক আছে, সে 1956 সনে ইসলামিক রিপাবলিক করেছে তারা, এটা রাখতে হবে তাদের।
আওয়ামী লীগ কিন্তু সেই শর্ত মেনে নির্বাচনে গিয়েছিল, এখন সেটা কনভিনিয়েন্টলি তারা লুকিয়ে রাখতে চায়। Sheikh Mujibur Rahman accepted the condition given by LFO that the future constitution of Pakistan will be called Constitution of the Islamic Republic of Pakistan. তারপরে কি 120 দিনের মধ্যে যদি রচনা কার্য সম্পন্ন করতে না পারেন তাহলে তাদের নির্বাচন বাতিল হয়ে যাবে এবং কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন লেখা যাবে না। এগুলি সব কিন্তু অঙ্গীকার করেই আওয়ামী লীগ নির্বাচনে জিতেছিল। তারা জানছে কি ওগুলো বাহ্য কথা। আমরা সর্বশেষ কথাটা কি ছিল, আঞ্চলিক বৈষম্য দূর করা হবে, ওই একটা কথার জন্য আগের 3টা মেনে নিয়েছে। সেই নির্বাচনে মানুষ কি রায় দিয়েছে আপনারা জানেন। পাকিস্তান গোয়েন্দা বাহিনীর সমস্ত ভবিষ্যৎবাণীকে ব্যর্থ করে দিয়ে ওরা ভেবেছিল আওয়ামী লীগ 100টা সিট পাবে, আওয়ামী লীগ 160টা পেয়ে গেছে 62টির মধ্যে। তখন পাকিস্তান যা শুরু করেছিল, এটাকে বাংলায় সুন্দর শব্দ আছে, টাল বাহানা। এইসব শব্দ বোধহয় ইউলেবে চলে না, টাল বাহানা চলে। ইউলেব তো ইংরেজি বিশ্ববিদ্যালয়, এখানে জরুরি বাহির ছাড়া কোনো বাংলা কথা দেখবেন। এখন দেখতে পাচ্ছে শুধু ছাত্ররা গ্রাফিটিতে কয়েকটা বাংলা লিখেছে, কাজীর ফার্মের মুরগি টুরগি এসব, নয়তো আর কোনো বাংলা ছিল না এখানে। এই জুলাই অভ্যুত্থান ইউলেবের ভিতরে 2টি বাংলা শব্দ নিয়ে আসছে, সেই শব্দ যদি আপনাদের পছন্দ না হয়, বুঝতে পারছেন তো। যাক, এখন আমার প্রশ্ন হলো এলএফওতে যে নির্দেশ দিয়েছিল সেইটা কিসের জোরে? এলএফওই হয়েছিল কনস্টিটিউশন, তার অধীনে নির্বাচন হয়েছে। 62 সংবিধানের নিয়মকে বাতিল করে বলল কি এখন পাকিস্তানের সর্বপ্রথম নির্বাচন হবে সাধারণ নির্বাচন। 1970-এর আগে সারা পাকিস্তানে কোনো সাধারণ নির্বাচন হয়নি 23 বছর। এবং আগে নির্বাচন ছিল মুসলমানরা মুসলমানদের ভোট দেবে, হিন্দুরা হিন্দুদের ভোট দেবে, সেইটা বাতিল করে সর্বপ্রথম জয়েন্ট যোগ্য নির্বাচন হলো। এটা একটা বিপ্লবের মতো। 1954 সনে যে নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবি হয়েছিল সেটা মুসলমানদের ভোটেই। মুসলিম লীগ লস্ট ইটস পপুলারিটি টু দ্য মুসলিম ইলেক্টোরেট। আইয়ুব খানের সময় নির্বাচনটা ভুয়া ছিল, তার প্রমাণ মোহাম্মদ আলী জিন্নার ভগিনী ফাতেমা জিন্না 1964 সনের নির্বাচন আইয়ুবের কাছে পরাজিত হলেন। কিন্তু পূর্ব পাকিস্তানে জিতেছিলেন, পশ্চিম পাকিস্তানে পরাজিত হয়েছেন। এটা আইয়ুব বিরোধিতার একটা প্রমাণ। সম্মিলিত 80,000 ভোটের মধ্যে আইয়ুব খান হতেন 46,000 পেলে, উনি 34,000 পেলেন। আমার শৈশব স্মৃতিতে আছে 64 সনের ভোটে আমি গিয়েছিলাম দেখতে, মানে ভোট দিচ্ছে ইউপি মেম্বারদের ভোটে। আমি ওই ভোট কাস্টিংয়ের সময় ছিলাম আমার বাবার সাথে। আমি তখন 2য় শ্রেণীতে পড়ি 1964 সনে, এটা মনে আছে। এর আগের আর কোনো উল্লেখযোগ্য স্মৃতি আমার নাই, নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম ছাড়া, বুঝতে পারছেন। এই হচ্ছে কাহিনী। এখন বাংলাদেশে যে নির্বাচন হবে ভবিষ্যতে, আমি হলে যদি ডাক্তার ইউনূসের জায়গায় আমি থাকতাম, ভারতীয় মিডিয়ার কাছে আমি 3 দিন চিফ উপদেষ্টা ছিলাম, বুঝতে পারছেন না। তো সেই সময় আমি হলে তাকে বলবো যে একটা নির্বাচন দিন, এই নির্বাচনে কয়েকটা শর্ত দিতে হবে। 120 দিন না হোক, আপনি 6 মাসের মধ্যে সংবিধান লিখবেন। সংবিধানের কাঠামোটা ঠিক করে দেওয়া যেতে পারে যে দেশে এখন তারা বলছে এখনই দ্বিকক্ষ চতুর্থ করার দরকার নেই, আগে তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, অথবা যাদের নির্বাচন হবে তারা একমত হবেন কোন নীতিতে দেশ চলবে। এখন যারা পরামর্শ দিয়েছে আমাদের বন্ধুরা, তারা যে পরামর্শ দেননি এই নির্বাচনের সিদ্ধান্তটা কে নেবে, মানে এই নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে, তারা এখন বলছে কি দ্বিকক্ষ বিশিষ্ট করতে হবে। দেখেন তাদের মধ্যে আবারও ব্রিটিশ ষড়যন্ত্রের মাপ আমি দেখতে পাই। শব্দটা ষড়যন্ত্র আমি ব্যবহার করব না, যে উচ্চ কক্ষের মধ্যে যে সদস্য থাকবে 100 জন, তার মধ্যে 5 জন তারা রাষ্ট্রপতির জন্য সংরক্ষিত আসন রাখবেন, অর্থাৎ রাষ্ট্রপতি 5 জনকে মনোনয়ন দেবেন। এইটা ব্রিটিশ আমলে ছিল, গভর্নর জেনারেল মনোনয়ন করতেন। বাংলাদেশের যে আসনগুলো ছিল সমস্ত অ্যাসেম্বলিতেই মনোনয়ন দিতেন। তো বাংলাদেশে আবার রাষ্ট্রপতিকে এই ক্ষমতা দিতে হবে কেন? যদি নির্বাচনী, তারপর তারা বলছে এটা সংখ্যানুপাতিক হবে, এটা অঞ্চলভিত্তিক হবে, এই সমস্ত কথা আছে। তো এইগুলো সব আলোচনার জন্য যারা পলিটিক্যাল সায়েন্স পড়েন, রাজনীতি পড়েন, তাদের জন্য এটা খুবই একটা শিক্ষাপ্রদ ঘটনা। আমার ধারণা বাংলাদেশে এখন একটা কনফিউশন চলছে, বিএনপি নির্বাচন চাচ্ছে, সোজা কথায় ভাসুরের নাম মুখে নিতে কোনো অসুবিধা নাই। বিএনপি বলছে কি পার্লামেন্টে নির্বাচন দিতে হবে এবং 72-এর সংবিধানটা থাকবে, তবে তাতে 2-1টা ধারা তারা বদলাবেন। এমনকি তারাও পরিষ্কার করে বলছেন না 70 ধারা বদলাবেন কিনা। 70 ধারা মানে হচ্ছে কোনো ব্যক্তিগত সদস্য পার্টির সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না, সহজ অর্থ। এর মধ্যে নানা রকমের আইনগত ফাঁকরা আছে, এইগুলো আমাদের বিবেচনার বিষয় নিতে হবে। এখন আরেকটা শেষ কথা বলি, কিংস পার্টি একটা কথা শুনছেন, ছাত্ররা যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারা অনেককে বিস্মিত করেছেন। এদের মধ্যে কে মাস্টার মাইন্ড, কে স্টুডেন্ট মাইন্ড, আমি সে কথা বলবো না। মাস্টার মানে তো মাস্টারই, আমরা তো মনে করি আমরা মাস্টারি করি, তাই না? এখানে কে মাস্টার মাইন্ড, কে স্টুডেন্ট মাইন্ড, কে ডিসিপ্লিন মাইন্ড, কে লাইব্রেরিয়ান মাইন্ড, এটা হাসান ইমাম সাহেব বলবেন, আমি বেশি কিছু বলবো না।
কিন্তু যাই হোক না কেন এই মাস্টার মাইন্ডের ধ্যান ধারণা হচ্ছে তারা একটা পলিটিক্যাল পার্টি করবেন। যারা একটা বিপ্লব করতে পারে তাদের একটা পলিটিক্যাল পার্টি করার থেকে আপনি বিরত করবেন কীভাবে? এখন বলা হচ্ছে তারা কিংস পার্টি, তারা গোয়েন্দা বাহিনীর সহায়তায় পার্টি করছেন। ক্ষমতায় গেলে সবাই গোয়েন্দা বাহিনীর সাথে জড়িত হয়। এখন আপনারা নিজেরাও প্রশ্ন করতে পারেন আমাদের দেশে পার্টি গঠনের ইতিহাসগুলি কি, কোনটা কিংস পার্টি নয়? জাতীয় পার্টি কীভাবে গঠিত হয়েছিল? জেনারেল এরশাদ ক্ষমতা যাওয়ার পরে। বিএনপি কীভাবে গঠিত হয়েছিল? আওয়ামী লীগ এখনও বলে বিএনপি হচ্ছে ক্যান্টনমেন্ট পার্টি। খোদ আওয়ামী লীগ কীভাবে গঠিত হয়েছিল এই প্রশ্ন আপনাদের করতে হবে। আওয়ামী লীগ পাকিস্তানের ক্ষমতায় আসার পর বিদ্রোহ করে মুসলিম লীগ থেকে বেরিয়েছিল, নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। সে প্রথমে আওয়ামী মুসলিম লীগ হয়েছিল কিনা মুসলিম লীগের সাথে আওয়ামটা যোগ করেছিল। ব্যাঙ্গাচিরি যেমন ব্যাং হয়ে ওঠার সময় লেজ খসে যায়, পরবর্তীকালে সে মুসলিম শব্দটা খসে গেল। প্রথমে একটা লেজ যোগ করলো, লেজের নাম আওয়ামী, মুসলিম লীগ তবে আওয়ামী। তারপরে দেখেছে মুসলিম বাদ দিয়ে শুধু আওয়ামী লীগ হলো। তার থেকে মৌলানা ভাসানী বেরিয়ে গেলেন। মৌলানা ভাসানী হচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, কিন্তু প্রথম সভাপতি। আওয়ামী লীগ তার ইতিহাসে মৌলানা ভাসানীর নামে লিখত না, তো ভাসানীটার নাম দিলেন কে? ন্যাশনাল আওয়ামী পার্টি। উনি মুসলিম লীগের জায়গায় মুসলিম আওয়ামী পার্টি না বলে উনি ন্যাশনাল আওয়ামী পার্টি করলেন। আপনি ইতিহাসগুলো দেখলে দেখা যায় দেশের রাজনীতির ইতিহাসে এরকমই হয়। বাংলাদেশ তার চেয়ে কতটুকু ব্যতিক্রম হবে? এই তো যারা নতুন জেনারেশনের লোকজন আসছে তাদের যে আমেরিকান বলতেছে তার একটা কারণ আছে। তারা যে শব্দগুলি ব্যবহার করে, যেমন তাদের জেন জি, এটা তো আমেরিকানাইজ ইংলিশ। বলে দুনিয়া বদলে গেছে এখন, তাই না? ইনসানও বদলে গেছে, তো মানুষের ভাষাও বদলে যাচ্ছে। এখন আপনাদের কথাই শুনে আমার বক্তৃতা শেষ।